আমরা সবাই দোষে গুণে মিলে মানুষ। তিল তিল করে গড়ে ওঠে আমাদের স্বভাব, গড়ে ওঠে আমাদের চরিত্র। আর সেই চরিত্র গড়ে দেয় অনেকটাই আমাদের মা। আর সেই দিক থেকে সব সময় সচেতন ছিলে তুমি। শরীর খারাপ থাকলে তুমি আমার সব রকম আবদার মেনে নিলেও অন্য সময় কিন্তু তা হতো না। আমি এটা খাই না, ওটা আমার খেতে ভালো লাগে না, এসব জারিজুরি তোমার কাছে খাটতো না। খাবার বাছা হতো তার খাদ্য গুণের জন্য, স্বাদের জন্য মোটেই নয়। আর সেই ক্ষেত্রে কোনো রকম আপোষ করতে না তুমি। দরকার পড়লে জোর করেও খাওয়ানো হতো। তখন খুব রাগ হতো মা তোমার উপর। মনে হতো আমার উপর অত্যাচার করা হচ্ছে। এখন বুঝি তুমি কতটা দূরের দেখতে পেতে। তোমার সেই অত্যাচারের জন্যই আজ আমার না খাওয়ার লিস্টে কোনো কিছু নেই। ছোটবেলায় একদম ভালো লাগতো না এরকম কত খাওয়ার, কত তরকারি আজ আমার কত প্রিয়। আজকাল বড় হয়ে চারিদিকে কত বাচ্চার না বুঝে বলা এটা ওটা খাবো নাকে পাত্তা দিয়ে তাদের সেই খাবার গ্রহণের স্বাদ থেকে বঞ্চিত করা হচ্ছে। আর বেশিরভাগ স্বাস্থ্যকর খাবারই দেখবে ছোটদের ভালো লাগে না, লাগার কথাও হয়তো নয়, কিন্তু প্রয়োজনে জোর করতে আজ আমরা ভুলে গেছি। তুমি করতে, আর তার জন্য আজ তোমায় জানাই ধন্যবাদ। আজকে মা তোমার সব অত্যাচারের কথাই বলবো সবাইকে। আমাদের ছোটবেলায় দেখতাম বাড়ির ছেলেদের আলাদা সব সুযোগ সুবিধা দেয়া হতো। তখন কেন, এখনো দেয়া হয়। বাড়ির কোন রকম গৃহস্থালির কাজ ছেলেরা করবে না। কিন্তু মা, তুমি আমাকে ও দাদাকে সব রকম কাজ করতে শিখিয়েছিলে। প্রয়োজনে রান্না করা, বাসন মাজা, ঝাড়পোছ করা, খাবার টেবিল সাজানো, খাবারের পর টেবিল সাফ, সবকিছু। বাড়ির সব কাজ আমাদের মধ্যে ভাগ করে দিয়েছিলে। সব সময় যে করতে হতো তা নয়, কিন্তু কাজের লোক কামাই করলে তো বটেই। ছেলেরা ওসব করে নাকি এ কথা অনেকে তোমাকে বলতো। তুমি তাদের বলতে, কাজ কখনই ছেলে বা মেয়ের আলাদা হয় না, সবাইকেই কাজ শিখতে হবে। এসব তো জীবন ধারণের জন্য সাধারণ কাজ। না শিখলে লড়বে কিভাবে, কখন কোনটা কাজে লাগে কে বলতে পারে। সত্যি কথা বলতে গেলে এসব কাজ করার অভিজ্ঞতা তখন মোটেই সুখকর ছিল না। আমাদের সমাজে তখন কোনো বাড়িতে এমনটা দেখতেও পেতাম না। কিছুটা কষ্ট হলেও নিয়ম মাফিক করে যেতাম। কিন্তু জানো মা, তুমি আমাদের মধ্যে কোনো দিন মেল ইগো জন্মাতেই দাওনি। আজকের সমাজে মেয়েরা শিক্ষিত, আর্থিকভাবে স্বাধীন, তারা কিন্তু মানে না যে বাড়ির কাজ মেয়েদেরই করতে হবে। তাই ছেলেদের মধ্যে মেল ইগো থাকলে খুব মুশকিল। ঘরে বাইরের সব কাজ স্বামী স্ত্রী মিলেমিশে করতে হবে, এই প্রশিক্ষণ তুমি এত বছর আগেই আমাদের দিয়েছিলে। তোমায় অজস্র ধন্যবাদ মা। তোমার অত্যাচারের কথা আর কত বলবো। তখন আমি ক্লাস 5-এ পড়ি। ক্লাসে ফার্স্ট হতাম আমি, কিন্তু খুব দুরন্ত ছিলাম। তো কয়েকদিন ধরেই আমি পড়াশোনা ঠিক মতো করছি না। পড়তে বসে অন্যমনস্ক, লোক দেখানো পড়া পড়ছি, সময় নষ্ট করে উঠে পড়ছি। কয়েকদিন ধরেই তুমি বেশ কয়েকবার সাবধানও করে দিয়েছো, কিন্তু আমি কানে তুলিনি। আমি তো ক্লাসে ফার্স্ট হই, যা করছি বেশ করছি, এমন একটা ব্যাপার। একদিন দুপুরে তোমার দেওয়া পড়া ঠিকমতো না করেই আমি খেলতে চলে গেছি। ভালো কথা, খেলে টেলে এসে সন্ধেবেলায় পড়ার বই রাখার জায়গায় এসে দেখি কোনো বই খাতা নেই সেখানে, একদম সাফ। মনের মধ্যে একটা জোর ধাক্কা খেলাম। তোমাকে জিজ্ঞেস করায় তুমি গম্ভীর মুখে আমায় এড়িয়ে গেলে। তোমার নির্দেশে বাড়ির কেউই দেখলাম আমার সাথে কথা বলছে না। মনকে বোঝালাম কোনো ব্যাপার না, ভালোই হলো, পড়তে হবে না, আর কি চাই। কিন্তু হায়, অনেক কিছুই বোঝা বাকি ছিল। খুঁজে পেতে একটা গল্পের বই বার করে পড়তে লাগলাম, কিন্তু ভালো লাগলো না একদম। সবকিছু যেন ফাঁকা ফাঁকা লাগতে লাগলো। একটু ঘুমিয়েও নিলাম অসময়ে। রাতে খেতে বসে দেখলাম সবাই তোমরা নিজেদের মধ্যে কথা বলছো, কিন্তু আমার সাথে না। আমি যেন থেকেও নেই। খাওয়া একদম বিস্বাদ লাগলো। উঠে পড়লাম। খাওয়ার পর
কোনো কাজ আমাকে সেদিন করতে দেওয়া হলো না। একদম ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হতে লাগলো। রাতে শোয়ার সময় সাজানো গোছানো বিছানায় শুতে দেওয়া হলো। শুয়েও পড়লাম, কিন্তু ঘুম এলো না। মনের মধ্যে এক অজানা অচেনা তোলপাড় চলছে। অশান্ত মনের জন্যই হোক, আর অসময়ে সন্ধেবেলা একবার ঘুমিয়ে নেওয়ার জন্যই হোক, প্রায় সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারলাম না। শেষ রাতের দিকে একটু আদো ঘুমের মতো হয়েছিল বোধ করি। সকালে একটু দেরি করেই চোখ খুলল। মনের মধ্যে সঙ্গে সঙ্গে একটা চাপ অনুভব করলাম। স্কুলে যাবার দরকার ছিল, কিন্তু বই খাতা ছাড়া কিভাবে যাব? হলো না যাওয়া। আমাদের বাড়িতে সকালে খেলতে যাওয়ার অনুমতি ছিল না। আমি তখন বেপরোয়া বেরিয়ে পড়লাম খেলতে। খেলা একদম জমলো না। ভয়ে ভয়ে বাড়ি ফিরলাম, কিন্তু আশ্চর্য, তোমরা কেউ আমাকে কিছু বললে না নিয়ম ভাঙার জন্যে। সারাদিন যা খুশি করলাম, যথাসময়ে খাবারও পেয়ে যেতে লাগলাম। এভাবে দুদিন দুরাত কাটলো। মনে ভাবলাম, বেশ মজা তো, এর থেকে ভালো আর কি হতে পারে। কিন্তু ভালো লাগছে না কেন? না খেয়ে সুখ, না খেলে সুখ, না ঘুমিয়ে সুখ। আমি যেন বেঁচেও ঠিক বেঁচে নেই। দুদিন পর এক সকালে তোমার পায়ে গিয়ে হামলে পড়লাম। বললাম, আর কোনোদিন এরকম করব না, এবারের মতো ক্ষমা করে দাও। তুমি কিছুটা সময় নিয়ে ক্ষমা করে দিলে। বই খাতা সব ফিরে এলো জায়গায়। সাথে ফিরে এলো মনের শান্তি। আবার যেন বেঁচে উঠলাম। দুদিন স্কুল কামাই হলো, পড়ার ক্ষতিও হলো কিছুটা, সেটাও পুষিয়ে নিয়েছিলাম। কিন্তু তুমি অনেক দূরের কথা ভেবেছিলে, তাই এমন শিক্ষা দিয়েছিলে যা তখন কিছুটা অত্যাচার বলে মনে হলেও এখন বুঝি যে সেটার কতটা দরকার ছিল। অজস্র ধন্যবাদ তোমাকে, মা। সত্যি, তুমি অত্যাচারের সব অদ্ভুত উপায় বার করেছিলে বটে। তোমার সেই 1, 2 করে কাউন্টডাউনের কথা আজও মনে পড়ে, যা কোনোদিন 3 পর্যন্ত পৌঁছানোর দরকার পড়েনি। তার আগেই কাজ হয়ে যেত। সকালে ঠিক মতো ঘুম থেকে উঠে মন দিয়ে পড়াশোনা না করলে সেদিনের মতো স্কুলে যাওয়া বন্ধ হয়ে যেত। তা সেদিন স্কুলে যতই দরকারি কাজ থাক না কেন, কয়েকবার এরকম হওয়ার পর আমরা সাবধান হয়ে গেছিলাম। এসব অত্যাচার না, তোমরাই বলো। আমরা কোনো হাত খরচা পেতাম না। তোমরাই বলতে, যা দরকার হবে আমরা কিনে দেব। আত্মীয় স্বজনেরা বাড়িতে এলে যাওয়ার সময় বাচ্চাদের যে টাকা দিয়ে যায়, তাও আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হতো। বলা হতো ওই টাকা দিয়ে আমাদেরই বই কিনে দেওয়া হবে, ক্রিকেট, ব্যাডমিন্টন খেলার ব্যাট কিনে দেওয়া হবে, কিন্তু হাতে টাকা দেওয়া হবে না। এসব অন্যায় না? আমার বন্ধুরা সবাই স্কুলের টিফিনের টাকা থেকে টাকা জমাতো। আমাদের এক তো বাড়ি থেকেই টিফিন দিয়ে দিতে, আবার কোনোদিন টাকা দিলেও আমরা সেই টাকায় না খেয়ে জমানোর উপায় ছিল না। বলতে ও টাকা খাওয়ার জন্য দেওয়া হয়েছে, জমানোর জন্য নয়। এর ফলে আমাদের এক ভয়ানক ক্ষতি হয়েছিল। এইসব অত্যাচারের ফলে আমাদের টাকার প্রতি আসক্তই এক প্রকার নষ্ট হয়ে গিয়েছিল। এর জন্য তোমায় ধন্যবাদ দেব ভেবেছ নাকি? দেব না তো, একদমই দেব না। আমাদের বাড়িতে খাবারের ওপর রাগ করা বা দেখানো বারণ ছিল। তুমি বলতে, এই এক কারণে পরিবারের অনেক আনন্দ অনুষ্ঠানের ওপর অশান্তির কালো ছায়া নেমে আসে অকারণে, যা অনেক সময়ই হয়তো একটু বুঝলে, একটু ধৈর্য ধরলে এড়ানো যায়। তোমার মনে পড়ে মা, একবার খেতে বসে রাগ দেখিয়ে বলেছিলাম খাবো না। তুমি আমার দিকে একটু স্থির চোখে চেয়ে বলেছিলে, খাবি না তো, ভেবে দেখ। আমার তখন রাগ চরমে। বললাম, না, খাবো না। ঠিক আছে, খেতে হবে না বলে তুমি উঠে পড়লে, সাথে সাথে আমিও। তখন ছিল দুপুর বেলা। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে, তারপর এলো রাত। তুমি প্রয়োজনে
এত কঠিন হতে পারতে কিভাবে? আমি সারা রাত অভুক্ত অবস্থায় থাকলাম, ঘুমও এলো না চোখে। খালি পেটে কি ঘুম আসে? কোনোভাবে রাত ফুরিয়ে সকাল হলো। সকাল বেলাতেও আমার কাছে কোনো খাওয়ার প্রস্তাব এলো না। দুপুর নাগাদ আমার সমস্ত রকম বাঁধ ভেঙে গেল। তোমার কাছে গিয়ে আত্মসমর্পণ করলাম। তুমি ক্ষমা করে দিলে। খেতে বসে দেখলাম আমার সব পছন্দের রান্না করেছো তুমি। আমি তখন কাঁদছি আর খাচ্ছি। তুমি আমায় বললে, কোনোদিন খাওয়ার উপর রাগ করো না। তুমি কি কষ্ট পেয়েছো এই একদিনে? আমি তোমার থেকে 1000 গুণ বেশি কষ্ট পেয়েছি। কিন্তু যাতে আর কোনোদিন তুমি এই কষ্ট না পাও বা অন্য কাউকে ভবিষ্যতে এই কষ্ট না দাও, তাই তোমাকে এই শিক্ষা দেওয়া দরকার ছিল। আমি যে অনেক দেখেছি, অনেক ভুগেছি এই ব্যাপারে। তাই সেই ঘটনার প্রায় 30 বছর হয়ে গেছে। আমি কোনোদিন আর খাওয়ার উপর রাগ করতে